প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব 34। 5 বছর পর বড়সড় অডিটোরিয়াম জুড়ে পাখির ঝাঁকের মতো মানুষ বসে, পরনের কাপড় বিভিন্ন ধরনের তাদের, সবাই এলিট পর্যায়ের লোক। আকাশটা আজ পরিষ্কার, নীল আকাশের বুকে সাদা মেঘ হাতছানি দিয়ে যাচ্ছে কখনো সখনো। যদিও নীল আকাশের বুকে সূর্যটা খারাপভাবে আলো ছড়াচ্ছে, তবুও সিলেটের আবহাওয়ার উপরে ভরসা করা মুশকিল। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালকেও মেঘ ঝরে পড়ে বৃষ্টি হয়ে ধরনের বুকে। প্রকৃতির মনোরম দৃশ্যটি বুক চিরে সামনের বিশাল স্টেজের উপরে থেকে আসমি গলা চিরে বেরিয়ে এলো হোস্টের আনন্দদায়ক চিৎকার। হ্যালো, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, কর্পোরেট লিডার্স, উদ্যোক্তা এবং প্রিয় অতিথি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমার সালাম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। আমি আরমান শিকদার, আজকের এই সম্মানজনক আয়োজনের উপস্থাপক। কেমন আছেন আপনারা? আশা করি আমার মতোই ভালো আছেন। ভালো না থাকলেও কোনো বিষয় না। আজকের দিনটা এমন একটি দিন, যদি মন খারাপ দূর করে মুখে ফুটিয়ে দেবে একটুখানি হাসির ছোঁয়া। তো আপনারা কি উত্তেজিত এই বছরের বিজনেস বেস্ট টাইকুন অ্যাওয়ার্ড কে জিতে নিয়েছেন তা দেখার জন্য? আমি তো ভীষণ উত্তেজিত। ধারণা করুন তো কে কে বা সর্বসেরা অ্যাওয়ার্ডটা পেতে চলেছে। আচ্ছা বাদ দিন, এত টেনশন নিতে হবে না, কারণ আপনাদের মধ্যে আরমান শিকদার উপস্থিত আছেন এবং তিনি জানিয়ে দেবেন এবারে অ্যাওয়ার্ডটাকে হাতছানি দিয়ে নিয়ে যেতে চাইছে কে। তার আগে একটু স্বস্তি মজা হয়ে যাক। যদি কোনো প্রকার এনজয়মেন্ট না থাকে তাহলে সেটা কোনো উৎসবই মনে হয় না। আরমান থামলো একটু, বলল, তবে তার আগে আমার ধন্যবাদ জানাবো যারা তাদের আইডিয়া, পরিশ্রম এবং সাহস দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আয়োজনটি সম্ভব হয়েছে বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস এর উদ্যোগে এবং সহযোগিতায় হয়েছেন মিডিয়া পার্টনার। তাদের প্রতি আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আরমান একবার সবার দিকে তাকিয়ে হাসল। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ MS ওয়াহিদ সাহেবকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। MS ওয়াহিদ বক্তব্য দিলেন মঞ্চে দাঁড়িয়ে। তিনি এত বছর কিভাবে এই ব্যবসার পেছনে খেটেছেন, কত কষ্ট পার করে এই পর্যায়ে এসেছেন তা বলতে লাগলেন। ওনার বক্তব্য শেষ হতে আবারও করতালিতে মুখর হলো পুরো দর্শক সারি। অপেক্ষা না করিয়ে এবার আমরা প্রবেশ করছি আজকের সবচেয়ে প্রতীক্ষিত পর্বে, অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন সেগমেন্ট। করতালি বেঁচে উঠল আবারও। পিছনে স্ক্রিনে ভেসে উঠল চারজনের মুখ। সেখানে দুটো মুখ, আরও দুটো মুখ গত 5 বছরের প্রতিবার দেখে গিয়েছিল এবং তাদের মধ্যে একজনে পেয়েছে অ্যাওয়ার্ডটা। এবারে অ্যাওয়ার্ডটা কে নিয়ে যান তা বলা মুশকিল বটেই। দর্শক সারিতে বসা কিছু মানুষজনের জন্য উৎসবকে নিয়েই যাচ্ছেন এবারে অ্যাওয়ার্ডটা, কিন্তু কিছু মানুষের মুখে বিরক্তির ছাপ। তারা হয়তো জানে কে নিতে চলেছে এই অ্যাওয়ার্ড। আরমান বলতে শুরু করলো, মনোনয়ন পেয়েছেন সৈয়দা নুসরাত নাসির, সারাত মালহোত্রা, আসাদ আহমেদ খান, আইদান চৌধুরী। এবং নাটকীয় ভঙ্গিতে থেমে গেল সে। সময় নিল কিছুক্ষণের জন্য। এরপর অডিটোরিয়ামের পুরো নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো আরমানের পরিষ্কার স্বর, দিস ইয়ার বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড গোজ টু সৈয়দা নুসরাত নাসির। আরমানের কথা শেষ হতে না হতেই হাততালি বেঁচে উঠল দর্শক সারিতে। উল্লাসে ফেটে পড়লেন কিছু সংখ্যক মানুষ, কিন্তু যার নাম ধরে ডাকা হলো তাকে মঞ্চের আশেপাশে কোথাও দেখা গেল না। আরমান দীর্ঘশ্বাস ফেলল, বলল, গত 5 বছরে ওনাকে একবারও এই অনুষ্ঠানে দেখা যায়নি। এবারও দুঃখের সাথে বলতে হচ্ছে সৈয়দ চয়েসের সিও সৈয়দা নুসরাত নাসির অনুপস্থিত। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দেশের সেরা ব্যবসায়ী এবং ইনোভেটর। এটা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়। রিমোট চেপে টিভি বন্ধ করে দিল এক হাতে। ঠোঁট কামড়ে বন্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অনেক সময়। আমি নুসরাত নাসির, যে এলিট পর্যায়ের এক ধন্যাঢ্য পরিবার জন্মগ্রহণ করেছি। আমি কখনো দেখিনি পৃথিবীর নিষ্ঠুরতা, খাবারের অভাব, কষ্টকিতা, শুধু দেখেছি খুশি, উচ্ছ্বাস আর ভালোবাসা। কলি থেকে ফুল ফোটার পর যেমন ফুল ঝরে পড়ে যায়, আমিও তেমন ঝরে পড়েছি একসময়। দাদার কথা রাখতে গিয়ে আমার জীবন শেষ হলে অতল সমুদ্রের গভীরে ডুবে গিয়েছি। আমি বুঝিনি আমার জীবনটা কিভাবে শেষ হচ্ছে, আমি ধ্বংস হচ্ছি কিভাবে। শুধু ভেবেছি নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের সামনে একজন ডিভোর্সি নারী কখনো মাথা উঁচিয়ে উঠতে পারেনি, আমি দাঁড়িয়েছি। কিন্তু নিয়তি, এই নিয়তির নিষ্ঠুরতার সাথে আমি টিকে থাকতে পারিনি, লড়াই করে যেতে পারিনি। আমি পিছিয়ে গিয়েছি আমার বাসনা থেকে। আমি নুসরাত নাসির, যে কখনো বাবার ব্যবসায় হাত দিতে চায়নি, সারা জীবন হাসি মজা করে কাটিয়ে দিতে চেয়েছে। সে আজ একজন সিও হিসেবে পুরো একটা ব্যবসা সামলাচ্ছে। পৃথিবীর নিষ্ঠুরতা আমাকে দাবিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দিইনি।
আবারও উঠে দাঁড়িয়েছি। নিজেকে ছড়া ওই ফুল হতে দেইনি মানুষ যাকে পায়ে পিষে চলে যায়। আমি হয়ে উঠেছি সৈয়দ নাসিরা সাহেবের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির। আমি কখনো হারতে শিখিনি। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, নুসরাতরা কখনো হারে না। জীবনের নষ্টুরতা পায়ে মারিয়ে এগিয়ে গিয়েছি নতুন ভবিষ্যতের দিকে। জীবনকে স্মরণ করাতে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে আমি এই ব্যবসার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছি। অতীত এখন শুকনো গোলাপের মতো নিষ্পাপ। শৈশব কৈশোর ভুলে গিয়ে যুবতী হয়েছি আমি, যেখানে কোনো অনুভূতিরা আর বেঁচে নেই। ১৯ বছর বয়সে আমি নিজের নামের পাশে তালাকপ্রাপ্ত বা ডিভোর্সি নারীর ট্যাগ লাগিয়েছি। আমি নুসরাত নাসির জীবনের সকল ঝড়ঝাপটা সামলে এখনও বটবৃক্ষের ন্যায় এক জায়গায় টিকে আছি। জীবনের নিষ্ঠুরতম অনেক কষ্ট পেয়েছি, তবুও নিজের ভেতরে তা লুকিয়ে রেখেছি। কখনো মুখ ফুটে কাউকে বলিনি। অনেক সময় সেই মনে পাওয়া কষ্টগুলো বক্সবন্দি করে সমুদ্রের গভীরে ছুঁড়ে ফেলেছি। কোনো বিষ্ঠার নাই। যারা কষ্ট দিয়েছে তাদের উত্তর দিয়েছি। কখনো নিজের চেহারায় সেই কষ্টের ছাপ উঠতে দেইনি। মানুষ তুফানকে ভয় পায় কারণ তাদের ইচ্ছে শক্তি দৃঢ় নয়। আমি তুফানকে ভয় পাই না, কারণ আমি নিজে একজন তুফান। যেদিকে যাই সব লণ্ডভণ্ড করে দেই। মেয়েরা ফুল পছন্দ করে, কিন্তু আমি করি না। আমি জানি ফুল পছন্দ করে নিরীহ নির্বোধ মেয়েরা। ফুলকে মানুষ পায়ে মারিয়ে পেশে চলে যায়, কিন্তু কাটা মানুষের হাতে ফুটে যায়। মানুষের কষ্টের কারণ হয়, তাই কাটাই আমার পছন্দের। আমি নুসরাত নাসির, যে হুঁশকানাই হওয়ার পর কখনো নিজেকে কাঁদতে দেখিনি। যারা কাঁদে তারা মানুষের চোখে সহানুভূতির পাত্রী। আমি কারো চোখে সহানুভূতির পাত্রী হতে চাই না। কেউ আমার কান্না দেখুক, আমি তা পছন্দ করি না। আমি জীবনে একবার কান্না করেছিলাম, জ্ঞান হওয়ার পর। নিজে করা বোকামির জন্য আমি আজও আত্মগ্লানিতে ভুগি। কেন আমি সেদিন কান্না করতে গিয়েছিলাম, এমন আজ কাজ করাই আমার মতো একজনের জন্য শোভা পাই না। যাই হোক, অতীত এখন আমার কাছে শুধুই অতীত। অতীত ভেবে কখনো কান্না করা বা দুঃখ প্রকাশ করা আমার সাথে যায় না। এটা শুধু বোকারা করে। আমি নুসরাত নাসির, আমাকে কখনো দুঃখ কষ্ট সহানুভূতিতে ছুঁতে পারবে না, পারেও না, পারবেও না। আমি একাই একজন পাথর, যেখানে পাথর ঠুকে মরে গেলেও কোনো উত্তর ভেসে আসবে না, কোনো সহানুভূতির একটু শব্দ বের হবে না। চুপচাপ হেঁটে এসে নুসরাত দাঁড়ালো জানালার সামনে। চোখ দুটো অন্ধকারে চালচাল করছে। বাড়ির পেছনে বনের দিকে তাকিয়ে রইল নির্জীব, নিস্তব্ধ। কারো নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। চোখ বন্ধ করতেই জীবনের দুর্ধর্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে পড়ল তার। ঠোঁট পাকালো তাচ্ছিল্য নিয়ে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকেই নিজেকে বলল, ভুলে যাও নুসরাত, ভুলে যাও। অতীত মনে করে কাঁদে বোকারা। তুমি বোকা নও। যা ফেলে এসেছ তার দিকে ফিরে তাকানো তোমার সাথে যায় না। পাশে সূর্যটা খারাপভাবে রোদ ছড়াচ্ছে। মেঘগুলো হাতছানি দিয়ে চারিপাশে। নীল আকাশের গায়ে সাদা ছোপ মেঘের প্রলেপ দেওয়া। বাতাসের সাথে ঝাপটা দিয়ে কলকলিয়ে গান গাছে পাখি। তাদের সুরের সাথে মিলিয়ে ভেতরে ঘর থেকে ভেসে আসছে ইরহামের গানের সুর। গিটারে ঝনঝন শব্দের সাথে চিৎকার দিচ্ছে। আজকাল নিয়ম করে প্রতিদিন গান গায় ইরহাম। সে রকস্টার হবে। শোয়েব সাহেব বাড়ির পাশের বাড়ি থেকে ইরহামের এমন পাগলাপোনা দেখতে দেখতে একদিন বিরক্ত হয়ে এ বাড়িতে আসলেন। এসে ছেলেকে দেখে তিনি হার্ট অ্যাটাক করে ফেললেন। ছোটোখাটো নিচ মনি, কাজ সমান চুল, লম্বা লম্বা গোঁফ দাড়ি। তার ভেতর থেকে উকি দিচ্ছে পুরো দুটো ঠোঁট। অবাক চোখে দেখিয়ে তাকিয়ে থাকলেন তিনি। কোন ভণ্ডপীর মনে হচ্ছে তাকে দেখে। জিজ্ঞেস করলেন যখন, এই অবস্থা কেন তোমার? কি করছো তুমি? নিজের পীর হচ্ছ নাকি? উত্তর ছিল তার এমন, পীর হতে যাব কেন, আমি রকস্টার হব। রাগে ফেটে পড়লেন উত্তর শুনে ভদ্রলোক। রকস্টাররা এমন থাকে? থাকে না কি বলেছে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন শুনে ভদ্রলোক গাং হয়ে উঠলেন। কিছুক্ষণ ছেলের আগাগোড়া জহুরি চোখে পরখ করে নিয়ে শুধালেন, অফিস জয়েন করছো কবে? ইরহাম তার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল, জয়েন করব। হাসতে চাইলেন ভদ্রলোক, কিন্তু তার মনক্ষুণ্ণ করে দিয়ে জিজ্ঞেস করল ইরহাম, কোন পদে? ভালো পদেই দেওয়া হবে। ইরহাম নির্লিপ্ত ভঙ্গিতে হাতের গিটারে আবারও টুংটাং শব্দ করে। তার উপর নিচ পিঠ হয়ে মনোরম এক সুর বাজে, তারপর বন্ধ হয়। সে জানতে চায় বাবার কাছে কোন পদে পড়লে ভালো হবে। জেনারেল ম্যানেজার পদে। গালে হাত ঠেকায় সে, ভাবনাতীত কণ্ঠে শুধায়, নুসরাতের নিচের পদে? মাথা দোলালেন ভদ্রলোক। ইরহাম সোজা কোনো ম্যারবাজ ছাড়াই কণ্ঠে বলে ওঠে, নুসরাতের নিচের পদে আমি কাজ করব না। ছেলেকে পরোক্ষ করলেন পরপর ভদ্রলোক। কেন? তবে উত্তর ছিল এমন, যেহেতু আমি নুসরাতের তুলনায় গুনে গুনে 17 দিন বড়, তাই আমাকে বড় পদ দিতে হবে। শহীদ সাহেব তাতে দাঁত চাপলেন, কটমট করে বলে উঠলেন, হারামজাদা। আঙ্গুল তুলে 2 দিকে নাড়ল ইরহাম। বলল, আপু হারামজাদা বলবেন না, পেস্টিজে লেগে গেল। আর কোম্পানি ছায়াও মারাবো না।
ভদ্রলোক নমনীয়তা আটলেন নাটকীয় ভঙ্গিতে। মহারাজ, আপনি কোন পদে বসতে চান দয়া করে বললে আমরা উপকৃত হতাম। ইরহাম মাথার নিচে হাত দিয়ে বসল। ভাব ভঙ্গিমা এমন সিংহাসনে বসেছে সে। আর তার সাধারণ এক মন্ত্রী সোহেব সাহেব বাবার দিকে চোখ দিল না। বুঝল ভদ্রলোক লাল দুটো চোখ দিয়ে তাকে গিলে খাচ্ছেন। গলা খাকারি দিল, গাম্ভীর্যের সহিত হাত বাড়িয়ে বলল, বোর্ড অফ ডিরেক্টর পদে দিলে তবে আমি যাব। কথা শেষ হলো না, দরম করে পশ্চাৎ দেশে লাথি বসালেন ভদ্রলোক। রুষ্ট কণ্ঠে বললেন, বালের জন্য তুমি যে ডিরেক্টর পদে বসবে। ইরহাম বিগলিত হাসল। লাথি খেয়ে তার হাসি বেড়ে গেল আর একটু। বলল, এই জন্যই তো বসছি না। নাজমিন বেগম ঠান্ডা বাড়িতে ইরহামের প্রতিদিনকার এই তাণ্ডবে বিরক্ত। দেখতে একে সন্ত্রাসের মতোই দেখায়, তার উপরে এই অবস্থা। আবারও গিটারে টুংটাং বাজতেই নুসরাতের গলা শোনা যায়, ইরহাম স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। দোতলায় ড্রয়িং রুম থেকে ইরহামের গলার স্বর ভেসে এলো, যদি না করি আই উইল কিল ইউ। ইরহাম নিচের জায়গায় অটল থেকে বলল, আই টের ইউ। দেখি আমাকে মারতেও। ইরহামের কথা শেষ হলো না, ধূপধাপ রুম থেকে বের হওয়ার শব্দ পাওয়া গেল। সেলিনের কার্ডিগান জড়ানো তার গায়ে, হাঁটুর কাছে সামান্য ফাটা ওভারসাইজ জিন্স। চোখের ওপরের দিকে তোলার আগে ইরহাম বিড়বিড় করল, কিরে নুসরাত। কথা শেষ হওয়ার আগেই 182 ওয়াটের একটা থাপ্পড় পড়ল তার গালে। চিৎকার করার সময়টুকু পেল না। চোখ বন্ধ করতেই কানের কাছে ভো ভো করে উঠল। এরপর আর কিছু বোঝার সক্ষমতা রইল না। সবকিছু অন্ধকার হয়ে আসলো তার চোখের সামনে। যখন জ্ঞান ফিরল তখন চোখ খুলে সৌরভীর ড্যাপ ড্যাপ চাহনি লক্ষ্য করে নিচের দিকে সে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে মেয়েটা। ইরহাম উঠে বসতে নিল, কোথায় একটা টান পড়তেই কান ঝাঁচিয়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে আসলো অতর্কিত শব্দ। সৌরভী পাশ ঘেসে দাঁড়িয়ে গোপ আবৃত মুখটায় হাত পোলালো, মাথা এলিয়ে দিল অলসি ভঙ্গিমে। ইরহাম সৌরভীর হাতে। কবে বন্ধ করবে নাটক? ইরহাম নির্লিপ্ত স্বরে বলল, কিসের নাটক? মুখের গোপতারি বেড়েছে তোমার ইরহাম, কবে কাটবো। এই যে প্রতিদিন গিটার নিয়ে বাজকই গলার গান গাও, লাভ কি? লাভ আছে, কয়েকদিনের ভিতরে আমি রকস্টার হয়ে যাব। এমন করছো কেন তুমি ইরহাম? ইরহাম সৌরভীর গালে ঠোঁট ছোঁয়ালো, কোমর চেপে ধরল শক্ত করে। শীততারা বেয়ে বয়ে গেল শিরশিরে বাতাস। নড়ে চড়ে হাত সরাতে চাইল। ইরহাম চোখ পাকালো, নড়বে না, চুপচাপ বসে থাকো। সৌরভী চুপটি করে বসে রইল। ইরহাম নিজের গালে হাত বুলিয়ে আর্তনাদ করল, আহ কি ব্যথা। সৌরভী নিরুত্তের কণ্ঠে জিজ্ঞেস করল, থাপ্পড় খেয়েছেন? মাথা দুলালো নীল লজ্জের মতো সে, হাসলো একটু। অতঃপর গোপদারি আড়াল করে আবারও অদর ছোঁয়ালো মেয়েলি গালে। দাড়ি খোঁজা পেতে সৌরভে কেঁকিয়ে উঠল, গালে হাত বুলিয়ে বলল, ব্যথা পাচ্ছি ইরহাম। ইরহাম ছেড়ে দিল তাকে। হাতের গিটারটা বগল চাপা করে নুসরাতের লক করা দরজার সামনে দাঁড়ালো। ব্যঙ্গ করে পাঁচকই গলা ছেড়ে গাইল, কচুপনে হেঁকে গেল কালো কুকুরে। চেঁচানো স্বর এলো ভেতর থেকে, শাট আপ ইরহাম। মানা শুনল না, আবারও একই সুরে টেনে টেনে গাইল সে। ওপাশে রেখে ফেটে পড়া নুসরাতের মুখ ভেবে ভীষণ খুশি হলো। গোল গোল হাসি চুটে চলিয়ে গিটার বাজালো ঝনঝন করে। আবারও গাওয়ার জন্য মুখ খুলতেই ধরম করে দরজা খুলে গেল। হাতে শিকারের বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত। বন্দুক তার দিকে তাক করে রাখা, টিগার চেপে ধরে রেখেছে। অন্তরাত্মা কেঁপে উঠল সেকেন্ডের ভেতরে বেচারার। মুখ লাল করে গুনল, 1 2 3। অতপর এক দৌড়ে হাওয়ার সাথে মিলিয়ে গেল বাড়ির অভ্যন্তরে। সোয়েব বাড়িতে হুলস্থল কাণ্ড ঘটেছে, চারিদিকে রমরমে ভাব। সৌরভী আজ রান্না করে পাঠিয়েছে। আহান এতদিন হোস্টেলে ছিল, বাড়ি ফিরেছে বলে। বাড়ির মা চাচিরা তার ফিরে আসার খুশিতে উচ্ছ্বাসে এতক্ষণে করলেও আহানকে দেখে তাদের মুখের অবস্থা রক্তশূন্য হয়ে আছে। আহানের নিজের ভেতরই নেই কোনো উচ্ছ্বাস। কোনো এক কারণে মুখটা ভয়ানক রকম গম্ভীর হয়ে আছে। 5 বছর আগে থেকেই তার এই ভাবগতি। আজ একটু বেশি চেহারায় আদল গম্ভীর। খাড়া নাকটার উপরে আঘাতের চিহ্ন, যেখান থেকে রক্ত বের হচ্ছে। ফিনফিনে শরীরের সাদা শার্টটা জায়গায় জায়গায় ফাটা, হাতের একপাশে ছিঁড়ে গিয়ে চলছে কোনো রকমে। সাধারণ স্যান্ডো গেঞ্জি পেঁচিয়ে থাকায় হাতের বাহু থেকে রক্ত বের হচ্ছে, তা দেখে স্পষ্ট লক্ষ্যমান। চুলের ভেতরে জ্বালা করছে, হয়তো মাথাও ফেটে গেছে সংঘর্ষে। ক্যাম্পাসে আবারও ঝগড়া হয়েছে। 2 বছর ক্যাম্পাস থেকে যতবার বাড়ি ফিরেছে সে, ততবারই নাকমুখ মাথা সব ফাটানো ছিল তার। বয়স বাড়ার সাথে সাথে আগের ছেলে মানুষে কমে গেলেও ঝগড়ার একটি ব্যামো এসে গেছে, যেচে পড়ে মানুষের ঝগড়ার সাথে ঢেকে যায়। যখন জিজ্ঞেস করা হয়, এখানে তোমার ঠ্যাং দোকানোর কি অধিকার প্রয়োজন ছিল? সন্ত্রাসের মতো তাকাবে সবার দিকে, বলবে কাঠকোট্টা গলায়, দরকার ছিল বলেই ঠ্যাং ঢুকিয়েছি। কি দরকার ছিল তা বলবে না। মেয়ে বাড়িতে সকল ধরনের ঝগড়ায় পাওয়া যায় তাকে। এর জন্য মার পরে এই বয়সে এসেও শহীদ কোনো কালে বাচ্চাদের মারধর করেন না, কিন্তু সোহেবের হাতে
মার শিখে খাচ্ছে। সে শুনেন আবারও ক্যাম্পাসে মেয়ে একটার পক্ষে ধরে হাত পাই করে এসেছে, তাহলে নির্ঘাত মার পড়বে। কিন্তু এ বিষয়ে ভাবশূন্য সে। মৌল কি বাঁচল, তার কিছু যায় আসে না। ঝর্ণা বেগম চার থাপ্পড় মেরেছিলেন অনেকবার, এমনকি নাজবিন বেগমও, তবুও সে অটল তার জায়গায়। অনরই প্রতিক্ষোভ থেকে কেউ নড়াতে পারছে না। সেদিন মারির সময় সোহেব সাহেব খাপাটে গলায় জিজ্ঞেস করলেন, মেয়েদের পক্ষ নিয়ে কেন তোমার এত ঝগড়া? ওরা তোমার কি লাগে? দরজা বন্ধ ছিল। ওপাশে আহান নিশ্চুপ দাঁড়িয়ে চাচার সামনে কেমন করে তাকিয়ে থাকতে থাকতে উত্তর দিয়েছিল, বোন লাগে বোন। সোহেব চাকলেন যেন। প্যান্টের বেল্টের বাড়ি পড়ল আবারও আহানের পিঠে। বাহিরে দাঁড়ানো রুহানি চোখ কুচকালেন। হৃদয় কাঁপল ছেলের কষ্টে। তোমার বোন বাড়িতে আছে, বাহিরে বোন পাঠাচ্ছ কেন? এত দরদ উতলাচ্ছে কেন? বোন নেই তোমার বাড়িতে? বাইরে ঝগড়া চেঁচে পড়ে ঠ্যাং ঢোকাচ্ছ কেন? আহানের নিরুত্তের কণ্ঠস্বর। ব্রু উপরে তুলে তির্যক হাসল। ভেসে এলো তার উত্তর, ইউ নো দ্যাট না চাচু। বোনগুলো বোন নেই, ওগুলো কলের পুতুল হয়ে গিয়েছে। তার জন্য দায়ী কারা জানেন? সোহেব সাহেব থমকালেন, দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, কারা দায়ী? আহান তাচ্ছিল্যের স্বরে ভাসল পুরো রুমে। আপনারা। আমার কোয়েশ্চন নষ্ট করে দেওয়ার জন্য আপনারা দায়ী। জানেন, আপনারা দায়ী। আমার বোনদের জীবন নষ্ট করার জন্য কারা দায়ী জানেন? আপনারা। সব দোষ আপনাদের। এরপর আর আহান দাঁড়ালো না, বেরিয়ে গেল দরজা খুলে রুম থেকে। মায়ের ছলছল চোখের দিকেও ফিরে তাকালো না। সোহেব সাহেব দাঁড়িয়ে রইলেন হাতে বেল্ট নিয়ে, একটু শব্দটিও করলেন না। আহানের বাক্যের বিরুদ্ধে কিছু বললেন না। সেদিনের পর আর বাড়ি আসেনি সে। 2 মাসে এ বাড়িতে পা পড়েছে। গোলমোলো শরীরটা আগের মতো আর নেই, শক্ত হয়ে গেছে। সোফায় পা ছড়িয়ে বসে শূন্য নেত্রা দেওয়ালের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। কি মনে করে উঠে দাঁড়ালো, খাবার না খেয়ে বেরিয়ে এলো বাহিরে। পেছন থেকে ডাক ভেসে এলো, তবুও সে শুনল না। মাটির দিকে চোখ স্থির করে হেঁটে চলে গেল সামনে। ভাব লেসেন তার দৃষ্টি। আশমেক ঝড়ের গতিতে পাশ কাটিয়ে তার থেকে একটু খাটো একটা মেয়ে দৌড়ে চলে গেল। আহান ঘাড় করিয়ে তাকালো, ডাকলো না। মেয়েটাও তাকালো না। কেমন অপরিচিতর মতো তার ব্যবহার। চেনা পরিচিত মুখটার এক অংশ দেখতে পেল, শুধু পেছন থেকে ঝাপসা। শীত পড়েছে এবার পুরো দমেই। বছর করার আগে যেহেতু শীত এসেছে, সেহেতু মোটামুটি বেশ পড়বে। শীত ধারণা করা যায়। গাছ হতে পাতার নিচে পড়ে পড়ে খালি হয়ে গেছে। বসন্ত আসবে যখন, তখন গাছে পাতার সমাহার দেখা যাবে। বাতাসে শীতের মিষ্টি একটা গন্ধ, চারিদিকে হাওয়ার উত্তল সুর। এই বছর শীতের প্রকৃতি অবাক করে দিয়ে আশমেক ঝোপে বৃষ্টি নামল। সেই বৃষ্টিতে ভিজল ইরহাম আর সৌরভী। শীতে কাঁপতে কাঁপতে ইরহামের বুকে আশ্রয় নিতেই তাকে ঠেলে দিয়ে সরিয়েছিল ছেলেটা। ইরহামকে এখন আর ছেলে বলা চলে না, আগের তুলনায় স্বাস্থ্যবান হয়েছে। শুভ্র মুখটা পুরুষালী অহংকারে আছে। পেটানো খাঁজকাটা পুরুষালী শরীর উচ্চতায় ছড়িয়ে গিয়েছে বাড়ির সবাইকে। 6 ফুট 1 ইঞ্চিতে গিয়ে ঠেকেছে সে। 5 বছর আগে যে নুসরাত তার কপালে এসে পড়তো, সেই নুসরাত এখন তার বাহুতে এসে পড়ে। এতটাই তার কাছে বিগ অ্যাচিভমেন্ট। আগের মতো সব থাকলেও হয়তো খ্যাপানোচি খ্যাপাটাকে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। কেমন নিষ্প্রিয়া এই বাড়িতে তার অস্তিত্ব। আকাশে পেঁচা তুলনায় মেঘ খেলা করেছে। ঘড়ির কাঁটায় ঠিক 9:25। সৈয়দ চয়েসের শোরুমে এসে ধীরে ধীরে প্রবেশ করলো স্টাফরা। ট্রান্সপারেন্ট গ্লাস দ্বারা আবৃত শোরুমে যে যার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজে লেগে পড়েছে। স্টাফদের বুকে ধরপড়ানিও বাড়ছে। চোখ দুটো ভয়ার্ত সবার। গত 2 মাসে 8 জন স্টাফকে ছাঁটাই করেছেন এখানকার সিও। প্রতিদিন একজন না একজনকেই ছাঁটাই করেন তিনি। কখন না জানি রূপার নাম এসে যায় সেই লিস্টে, তা ভেবে হৃৎপিণ্ডটা লাফায়। ম্যামের সামনে কথা বলতেই তার চোখ জান বেরিয়ে যায়। একজন মানুষের চোখগুলো এত উদাস হয় কি করে? মানুষদের দিকে ঠান্ডা নজরে কিভাবে সে তাকায়? ভুলবশত রূপা ভাবনার অতলে ডুবে গিয়ে সেভাবে তাকানোর চেষ্টা করতেই মুখের সামনে ভেসে উঠল সেই উদাস চোখের নিষ্প্রভ মুখটা আবারও। তার দিকে তাকিয়ে আছে নিষ্পলক। ভরকে গিয়ে সোজা হয়ে আগেই উঁচু লম্বা মহিলাটার গম্ভীর নাক উঁচু শটটা কানের কাছে এসে বাড়ি খেল। ইউ আর ফায়ার। রেজিগনেশন লেটার দিয়ে দাও এই মেয়েকে। আগামীকাল থেকে যাতে আর না দেখি তোমাকে। কথা শেষ হওয়ার পূর্বেই রেজিগনেশন লেটারটা হাতে ধরিয়ে দেওয়া হলো। অতঃপর তার সকল পাওনা মিটিয়ে দিয়ে বের করে দেওয়া হলো শোরুমের বাহিরে। নুসরাত পায়ের আওয়াজ তুলে হেঁটে গেল সিঁড়ির দিকে। সৈয়দ চয়েসের 4র্থ তলা করা হয়েছে, সেখানে সে বসে। উপরে বসেই নিচে সবকিছুর উপরে নজর রাখে সে। নিজের শীতল রুমটায় প্রবেশ করে ঘুরে তাকালো রূপার দিকে। সে জিজ্ঞেস করলো, সিসি ক্যামেরা ঠিক করে দিয়ে গেছে? রূপা কথা বলল না, ভয়। শুধু মাথা তুলালো দুপাশে। নুসরাত আঙ্গুল তুলে চুটকি বাঁচিয়ে দেখল রুমের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। চুপচাপ কোনো প্রশ্ন ছাড়া ট্রান্সপারেন্ট রুমটার বাইরে বেরিয়ে গেল রূপা। দাঁড়ালো সোজা টান টান হয়ে। রুমটা সাউন্ড প্রুফ এখনো না হওয়ায় ভেতরে কথা বাইরে আসছে। আর চোখে তাকিয়ে দেখল
কল দিচ্ছেন কাউকে ল্যান্ডলাইন থেকে। স্বরটা গম্ভীর অত্যাধিক মাত্রায়। হাই হ্যালো বললেন না, সোজা বললেন, ম্যাম সিসি ক্যামেরা ঠিক করে দেওয়ার কথা ছিল এসে গতকাল 24 আওয়ার হয়ে গেল, এখনো ঠিক করা হলো না কেন? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। অপর পাশের লোকের মুখ শুকিয়ে গিয়েছে। হয়তো ম্যামের কথা শুনে আমতা আমতা করে কিছু বলতে নেবে। তার মুখের ওপরে ফোন কেটে দেওয়া হলো। শব্দ করে হাতের মোবাইলটা রেখে দেওয়া হলো টেবিলের ওপরে। অতঃপর দু হাতে মাথা চেপে ওভাবে বসে রইল কিছু সময়।